কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মগুরুদের মাসিক ভাতা প্রদানে অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। জেলায় উৎসবের আমেজ। পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত গ্যাস। দুর্ভোগে চালক ও যাত্রীরা। লোডশেডিংয়ের প্রভাব শিল্প কারখানায় ব্যাহত উৎপাদন। ফের চালু হচ্ছে ঢাকার বৃত্তাকার নৌপথ। গাবতলী সদরঘাট রুটে ওয়াটার বাস চালানোর পরিকল্পনা। দূষণমুক্ত নদী, উন্নত জলযান নিশ্চিতের পরামর্শ। মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে সদরঘাটে দুপক্ষের সংঘর্ষ। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু, আটক 10। দোষীদের শাস্তি দাবি। এবং দারুইনে মিরাজ ম্যাজিকে দিশাহারা অস্ট্রেলিয়া। লাল সবুজ অলরাউন্ডারের পর পেসারদের দাপট। সেঞ্চুরি করা গ্রিনকে ফিরিয়ে অজিবধের আরও কাছে বাংলাদেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার দিকে সড়ক পথে গুলশানের বাসভবন থেকে তিনি কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। সকাল 11:30টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। পরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এই মুহূর্তে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আর কিছুক্ষণের মধ্যেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান আর কিছুক্ষণ পরেই কিশোরগঞ্জ সফরে আসছেন। তার এই সফরকে ঘিরে এখানকার সাধারণ মানুষ এবং দলীয় নেতা কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সকাল আর কিছুক্ষণ পর 11:30 নাগাদ তিনি কিশোরগঞ্জে আসবেন। কিশোরগঞ্জের যে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন তারেক রহমান। আপনাকে যদি বলি, প্রধানমন্ত্রী আজকে কিশোরগঞ্জ জেলা সদর সহ 3টি উপজেলায় নানা প্রোগ্রাম রয়েছে। বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিনভর কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। এবার আপনি জানেন যে জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো যে মৎস্যপক্ষের উদ্বোধন হতে যাচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদির যে আচমিতা এলাকায় জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়ামে বিকেল 3টা নাগাদ এই অনুষ্ঠানটি শুরু হবে। এর আগে তিনি মাছের পোনা অবমুক্ত করেই এখানকার যে একটি মৎস্য হ্যাচারি আছে, সরকারি মৎস্য হ্যাচারি পরিদর্শন করবেন। পরেই তিনি ওই জাতীয় পর্যায়ের যে মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে এই প্রোগ্রাম শেষ করে তিনি কিশোরগঞ্জ জেলা সদরে আসবেন এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন কাজের উদ্বোধন করবেন এবং স্থানীয় জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারেক রহমান। প্রথমবারের মতো তিনি কিশোরগঞ্জ জেলা সদরে আসছেন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর। আর এখানকার মানুষ যেটি আশা করছে যে প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে ব্যাপক উন্নয়ন কাজের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী এবং এই জেলার যে সমস্যাগুলো উনি নিজ চোখে দেখবেন, শুনবেন এবং এলাকার উন্নয়নে করবেন। আর এই যে কিশোরগঞ্জ স্টেডিয়ামে বিকেলে যে অনুষ্ঠানটি রয়েছে, এখানে তিনি এই যে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের মধ্যে কার্ড বিতরণ করবেন এবং এরপরেই তিনি সন্ধ্যা নাগাদ কিশোরগঞ্জ ছেড়ে যাবেন। তো কিশোরগঞ্জে যে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নানা কর্মসূচির মধ্যে আমার কাছে এই ছিল সবশেষ। প্রধানমন্ত্রীর সফর খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ থেকে। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। সরকারের দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথে ভাগ্য বদলাতে শুরু করেছে কৃষকের। 2 কোটি কৃষক কার্ড দেওয়ার কার্যক্রমে নিবন্ধনের আওতায় এসেছেন 11,65,000 জন। এর মাধ্যমে সরকারের সার, বীজ ও স্বল্প সুদের ঋণ সুবিধা সরাসরি পৌঁছাবে চাষির হাতে। তবে রাজনৈতিক প্রভাব আর স্বজনপ্রীতিতে বাদ পড়ার শঙ্কায় অনেকে। সেই সঙ্গে ডিজিটাল ভূমি রেকর্ডের ঘাটতি বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সাইফুল ইসলামের রিপোর্ট।
বিএনপির নির্বাচনী ইশতেহারে কৃষি ও কৃষককে শক্তিশালী করতে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব পায় কৃষক কার্ড দেয়ার প্রতিশ্রুতি, যা বহন করবে একজন কৃষকের সমন্বিত ডিজিটাল ও একটি ব্যাংকিং পরিচয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সরকার গঠনের পর পহেলা বৈশাখ টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ডের প্রাক পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে এই স্মার্ট সিস্টেমের অন্তর্ভুক্ত হয় 11 উপজেলার প্রায় 22,065 জন কৃষক। পার্টনার প্রকল্পের ডিপিপির তথ্য বলছে, দেশে কৃষকের সংখ্যা 2,27 লাখ। চলতি বছরের মধ্যে 47 লাখ কৃষককে কার্ডের আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, স্বল্প সুদে কৃষি ঋণ সহ কৃষকরা পাবেন নানা সুবিধা। রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতিতে যেন প্রকৃত চাষিরা বাদ না পড়ে তা নিশ্চিতের দাবি তাদের। সার বীজ যদি পাই, সরকার যদি আমার সহযোগিতা করে, আমি যেভাবে পাই কার্ডটা ওই সহযোগিতা করতে পারি। সার পাইলে, বীজ পাইলে, আমার টাকা পাইলে আমার অনেক উপকার হয়। ওইটা দিলে ভালো হবে, কিন্তু ওইটাও তো আবার সিন্ডিকেটের মধ্যে পড়ে যায়। দেখা গেছে কাঠ নিয়ে গেলে দেবো না, তারপর এটা সরকার যদি ভালোভাবেই করে আমি মনে করি ভালো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ইতোমধ্যে 11,65,000 জন কৃষক নিবন্ধনের আওতায় এসেছেন। তবে ডিজিটাল ভূমি রেকর্ড না থাকায় মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। আগামী ডিসেম্বরের মধ্যে সকল কৃষকের তথ্য কালেকশনের জন্য আসলে এখন যে প্রক্রিয়াটা আমরা করব, যে নীতিমালা যেটা, তার কার্যক্রম আমরা শুরু করেছি। গ্যাংস্টার যেটা করব সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওয়ার্কিং কমিটি কর্তৃক অনুমোদন হওয়ার পরে আসলে বলতে পারবো যে এটা কোন সিস্টেমের মধ্য দিয়ে আমরা আগাবো। এটা হয়তো আর 2-1 দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন। এই উদ্যোগ কৃষকের আয় 15 থেকে 20% পর্যন্ত বৃদ্ধির পাশাপাশি ভর্তুকি অপচয় কমাতে পারে 40%। এমন হিসেব দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কৃষককে কৃষি যান্ত্রিকীকরণ, কোল্ড স্টোরেজ চেইন তৈরি ও মধ্যস্বত্বভোগী থামাতে সমান জোর দিতে হবে। যে কৃষক কার্ড প্রদান করা হলে সেটা উপকরণ সরবরাহ করা এবং কৃষকের কাছে পৌঁছে দেয়, এটা হয়তো সহজ হবে, কিন্তু দেখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে উপকরণ সহযোগিতা কৃষক পাচ্ছে কিনা। এখন উচিত হবে বিফোর ইট ইজ টু লেট, যেন এই পুরো প্রক্রিয়াতেই যথাযথভাবে এমনভাবে শুদ্ধতা নিশ্চিত করা হয়, যাতে করে এর মাধ্যমে এটাকে, এই যে ইতিবাচক একটা উদ্যোগ সরকারের, সেটিকে আবার নেতিবাচক একটা জায়গায় ঠেলে না দেওয়া হয়, কারণ বাংলাদেশের ট্র্যাক রেকর্ড এটা আছে। কৃষক কার্ডের তথ্য ব্যবহার করে আগাম জানা যাবে কোন এলাকায় কি পরিমাণ সার, বীজ বা সেচ সুবিধা প্রয়োজন। স্মার্ট কৃষক কার্ড শুধুমাত্র একটি সরকারের সাহায্যের মাধ্যম নয়, বরং এটি তৈরি করবে দায়বদ্ধতার নতুন কাঠামো। কাজ সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতে তৈরি করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, সিংগাইর, মানিকগঞ্জ। পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত গ্যাস। দুর্ভোগে চালক ও যাত্রীরা। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে একটি সিএনজি স্টেশনে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের যে দীর্ঘ সারির চিত্র আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি, সেই দৃশ্যটি আসলে বাস্তবে অনেকটাই আলাদা। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে প্রতিদিনের মতো আজও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, এবং আমরা এখানে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম। তারা আমাদেরকে জানালেন যে পরিস্থিতি কিন্তু দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। অর্থাৎ আগে যখন তারা 100 থেকে 120 বা 150 PSI প্রেশার পাচ্ছিলেন, সেই প্রেশারটি কিন্তু গতকাল 80 বা 90 ছিল, আজও তেমনই প্রেশার রয়েছে। অর্থাৎ এই প্রেশারটি, অর্থাৎ মূল লাইনের যে প্রেশার, সেটি কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না, যার কারণে যারা এখানে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, সেই 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর যখন যানবাহন চালকরা সিএনজি ডিসপেন্সারের সামনে আসছেন তাদের যানবাহনটিকে নিয়ে, তারা পর্যাপ্ত পরিমাণে গ্যাস নিতে পারছেন না, যার কারণে অনেকেই হতাশ হচ্ছেন, অনেকে ক্ষুব্ধ হচ্ছেন। কারণ এখানে আমরা দেখতে পেয়েছি যারা ড্রাইভিং পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা তাদের কর্মঘণ্টার চেয়ে 4 থেকে 5 ঘন্টা বেশি কাজ করছেন শুধুমাত্র তাদের প্রয়োজনীয় সিএনজি জ্বালানিটুকু নেয়ার জন্য। আবার যারা কিনা এই তাদের অনেকের যাদের জীবিকা সংস্থানের অন্যতম মাধ্যম তাদের এই যানবাহনটি, যারা সিএনজি 3 হুইলার অটোরিকশা চালায় অথবা যারা বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপের চালক রয়েছেন,
তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন, কারণ তারা তাদের যে পর্যাপ্ত ট্রিপ সেই ট্রিপটি নিতে পারছেন না শুধুমাত্র জ্বালানি সংকটের জন্য। একই সঙ্গে আমরা এখানে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানালেন যে এখানে তারা যে কম্প্রেসারটি পরিচালনা করেন, যার মাধ্যমে যেই ডিসপেন্সারটি দিয়ে তারা গ্যাস সরবরাহ করে থাকেন, সেই ডিসপেন্সারটি চালানোর জন্য যে বিদ্যুৎ খরচটি হচ্ছে সেই বিদ্যুৎ খরচই তারা তুলতে পারছেন না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন এই সিএনজি ফিলিং স্টেশনে সিএনজির চাপ না থাকে সেক্ষেত্রে তারা বিক্রি কম করতে পারছেন, এবং যখন তারা বিক্রি কম করতে পারছেন সেই বিক্রি কম করার কারণে কিন্তু ডিসপেন্সারের যে বিদ্যুৎ খরচ সেই বিদ্যুৎ খরচটিও তারা ঠিকভাবে তুলতে পারছেন না, যার কারণে একে তো তারা লোকসান গুনছেনই, দ্বিতীয়ত এখানে যখন যানবাহনের লম্বা সারি হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে চালকরা এখানে অপেক্ষা করছেন তখন কিন্তু চালকদের মধ্যেও একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এবং এই ক্ষুব্ধ চালকরা বিভিন্ন সময় এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের মধ্য দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, এবং বিভিন্ন জায়গাতেই আমরা দেখছি যে অন্যান্য গাড়িগুলো লাইনে না দাঁড়িয়েই নিয়ম বহির্ভূতভাবে ঢুকে যাচ্ছে বিভিন্ন পাম্পগুলোতে, এতে কিন্তু পাম্পগুলোতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যার কারণে পাম্প কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। উভয় পক্ষেরই প্রত্যাশা যে সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে এই সংকট নিরসনে দ্রুত গতিতে কাজ করবেন। এই ছিল আমার কাছে সিএনজি ফিলিং স্টেশন থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মগবাজার থেকে। বিদ্যুৎ বিভ্রাটে মৌলভীবাজারে ব্যাহত হচ্ছে চা পাতা প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন। কারখানাগুলোর উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে শিগগিরই সংকট কেটে যাওয়ার আশা বিদ্যুৎ বিভাগের। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে কারখানার মেশিন। মৌলভীবাজারে বিদ্যুতের আসা যাওয়ার খেলার প্রভাব পড়েছে চা পাতা প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের উপর। শ্রমিকরা জানান, বাগান থেকে কচি পাতা তোলার পর সরাসরি নেওয়া হয় কারখানায়। নির্দিষ্ট তাপমাত্রায় দ্রুত মেশিনের মাধ্যমে কচি পাতা কয়েক ধাপে প্রক্রিয়াজাত করতে হয়। পরে রোলিং মেশিন দিয়ে পাতাকে সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়ো করে আবারও শুকানোর কাজ করা হয়। এইসব ধাপ সম্পূর্ণ করতে গেলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন, অথচ সম্প্রতি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং এর কবলে জেলার ছোট বড় 93টি চা বাগান। ঠিকমতো সচল রাখা যাচ্ছে না কারখানা। প্রসেসিং করার সময় বারবার ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে। ওভারলোডের কারণে মোটর জ্বলে যায়, কারেন্ট যাওয়ার পরে জ্যাম লাগার কারণে, লোডশেডিং এর কারণে সেই ওয়েদারিংটা ঠিক মতো করা যায় না। উৎপাদন স্বাভাবিক রাখতে কারখানাগুলোয় খরচ দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি সময় মতো শুকনো ও প্রক্রিয়াজাত না হওয়ায় উৎপাদিত চায়ের গুণগত মানও পড়ে যাচ্ছে। লোডশেডিং চা উৎপাদন ব্যাহত হচ্ছে, এতে গিয়ে কোয়ালিটিও খারাপ হচ্ছে। হয়তো যাদের জেনারেটর আছে, গ্যাস জেনারেটর, ডিজেল জেনারেটর আছে, তাদের তো কিছুটা কাভার করে। এ অবস্থায় দ্রুতই সমস্যা সমাধানে কাজ চলছে জানায় স্থানীয় বিদ্যুৎ বিভাগ। অথরিটির সাথে যোগাযোগ করছি এবং তাদের কাছ থেকে যে আমরা আশ্বস্ত হয়েছি অতি দ্রুত এটা সমস্যার সমাধান হবে এবং আমরা আশা করি ভালো বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে চলতি বছরে দেশে 10 কোটি 40 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। সময় সংবাদে আরও থাকছে, রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপ। 3 নারী সহ 4 জনের প্রাণহানি, আহত অন্তত 2 জন। বন্ধ হওয়া ঢাকার বৃত্তাকার নৌপথ ফের চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার দায়িত্ব দেওয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানকে। প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও ডিটিসিএ। সংশ্লিষ্টরা বলছেন, সড়ক পথে সংযোগ, দূষণমুক্ত নদী এবং উন্নত মানের জলযান নিশ্চিত করলেই সফল হবে বৃত্তাকার নৌপথ। বুলবুল রেজার রিপোর্ট। বুড়িগঙ্গার বাদামতলী ঘাট, দীর্ঘদিন ধরে নোঙর করা 6টি ওয়াটার বাস, জরাজীর্ণ যানগুলোর একটিরও নেই ফিটনেস। এখন নিলামে বিক্রির চেষ্টা করছে বিআইডব্লিউটিসি। খরচ কম, নেই যানজট, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যের যাত্রা। 2004 সালে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত 2টি ছোট লঞ্চ দিয়ে প্রথম ওয়াটার বাস সেবা উদ্বোধন করা হয়। কিছুদিন পর সেবাটি বন্ধ হয়ে যায়। 2010 সালে এই রুটে আবার নামানো হয় 2টি ওয়াটার বাস। 2014 সালে 2 ধাপে নামানো হয় আরও 10টি। 2016 সালে এই সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্যতম কারণ অব্যাহত লোকসান।
এই প্রকল্পে 2 ধাপে নৌপথ খনন, ল্যান্ডিং স্টেশন, টার্মিনাল সহ অবকাঠামো তৈরিতে ব্যয় হয় 83 কোটি টাকা। এছাড়া ওয়াটার বাস কেনা ও পরিচালনায় ব্যয় হয়েছে প্রায় 38 কোটি টাকা। সব মিলিয়ে বৃত্তাকার নৌপথে প্রায় 122 কোটি টাকা ব্যয়ের প্রায় পুরোটাই গেছে জলে। আবারও চালু হচ্ছে বৃত্তাকার নৌপথ, তবে এবার দায়িত্ব দেয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানকে। বিআইডব্লিউটিএ বলছে, নদী দূষণ রোধ, নৌপথের সঙ্গে সড়কের সংযোগ ও প্রচার বাড়ালে এই প্রকল্পের সফল বাস্তবায়ন সম্ভব। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মহোদয় কয়েক দফা পরিদর্শন করছে। ঢাকা সমন্বিত যে সড়ক পরিবহন ব্যবস্থার সিনিয়র সচিব মহোদয় উনিও কিন্তু পরিদর্শন করছে, করে এই বিষয়গুলোর ত্রুটি বিচ্ছুতি ফাইন্ড আউট করতেছে এবং বিভিন্ন সংস্থাকে দেওয়া হচ্ছে যাতে করে এই কর্মসূচিটা বাস্তবায়ন করা যায়। বিশেষজ্ঞ বলছেন, পুরো বৃত্তাকার নৌপথ চালু করতে হলে ভেঙে ফেলতে হবে অনেকগুলো সেতু, কারণ সেতুগুলো নিচু। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিগত সময় আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু আমাদের পরিকল্পনা গাফিলতি ছিল এবং সেই গাফিলতিটাকে আমরা অ্যাড্রেস না করেই কিন্তু বারংবার ভুল করে গিয়েছি। এখন আবার নতুন করে উদ্যোগটা হয়েছে, তাহলে আমাদের সবার আগে দেখতে হবে আগে কেন আমরা ফেল করেছিলাম। আমরা আবারও তো শত কোটি টাকা তার লোকসান অ্যাফোর্ড করতে পারি না, তাহলে সেই বিজনেস মডেলটা খোঁজা দরকার, ভুলের কারণগুলো অনুসন্ধান করা দরকার। ওয়াটার বাস আপাতত গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। অপচয় কাকে বলে, কত প্রকার ও কি সরেজমিনে দেখতে হলে আপনাকে আসতে হবে বাদামতলী ঘাটে। এখানে নোঙর করে রাখা হয়েছে কয়েকটি ওয়াটার বাস। অতীতে শত কোটি টাকা খরচ করে ব্যর্থ হয়েছিল প্রকল্পটি, আবারও চালু হচ্ছে সেই সেবা। প্রশ্ন উঠেছে, এবার কি লাভের মুখ দেখতে পাবে প্রকল্পটি? বুলবুল রেজা, সময় সংবাদ, সদরঘাট, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে নির্বাচন কমিশনে। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। কুমু, আজকে রাষ্ট্রপতি নির্বাচনে যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে, কারণ ইতিমধ্যে 2 জন প্রার্থীর 3টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র এবং জামাত জোটের যে 11 দলীয় ঐক্যের যে কর্নেল অলি আহমেদ তার পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে তারা 2 দফায় এই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করবে। সকাল 10টায় সময় দিয়েছে যে জামাতের যে 11 দলীয় ঐক্য জোটের যে প্রার্থী কর্নেল অলি আহমদ তার মনোনয়নপত্র যাচাই বাছাই করবে এবং এরপরে দুপুর 12টার সময় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রটি যাচাই বাছাই করার কথা রয়েছে। এখনও পর্যন্ত শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো নির্বাচন কমিশন এবং সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা এই যাচাই বাছাইয়ে থাকার কথা রয়েছে এবং এই যাচাই বাছাই শেষেই কিন্তু প্রার্থী চূড়ান্ত হবে এবং 18 তারিখে যদি কেউ চান তার প্রার্থিতা প্রত্যাহার করারও সুযোগ রয়েছে। আর 20 তারিখে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ সচিবালয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে যে এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র যারা সংসদ সদস্য রয়েছেন তারাই ভোটটি দিতে পারবেন, আর এছাড়া বাইরে কাউকে দিতে পারবেন না। অর্থাৎ শুধু তাই নয় যে বিএনপির প্রার্থীরা কিন্তু বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন, মনোনীত সংসদ সদস্য, তারা শুধুমাত্র তাদের প্রার্থীকেই ভোটটি দিতে পারবেন, তারা অন্য কোনো প্রার্থীকে কিন্তু ভোট দিতে পারবেন না। যেহেতু সংবিধানের 70 অনুচ্ছেদ এখনও একই অবস্থায় রয়েছে, অর্থাৎ এটা সংশোধন হলেও এই আইন মেনে এখন পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনটি অনুষ্ঠিত হবে, যার কারণে নিজ নিজ দলের প্রার্থীর মাত্র নিজেরাই ভোট দিতে পারবেন, অন্য কাউকে ভোট দিতে পারবেন না। সেই হিসেবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই ভোটটি অনুষ্ঠিত হবে এবং প্রার্থী নির্বাচিত হবে রাষ্ট্রপতি প্রার্থী। নির্বাচন কমিশন থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। রাজধানীর সদরঘাটে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি নিহতের পরিবারের। এই ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে 10 জনকে আটক করেছে পুলিশ। সদরঘাটের ইস্ট বেঙ্গল মার্কেটে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেছে মিতুল নামে এক পোশাক শ্রমিকের।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে মার্কেটের ভেতর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মিতুলকে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিতুল ভাই খাড়া ছিল, আমিও খাড়া ছিলাম ক্যান্টিনের সামনে। পরে হেরা আয়া কইতে গাঙ্গ দুজনে দিছে দৌড়ানি। পরে হইলো সিঁড়ির সামনে এতে মিতুল ভাইরে ফালায়া এরা কেচি দিয়ে পাড়ায়া এক লগে মনে করেন 5-6 জন আসিল। কি নিয়ে মারতেছে আমি কিছু জানি না। পরে আম করে সবাই ওই যে বাইরের রুমে গেছি গা, এর ভিতরে তো শুনি কি যে আহত হয়েছে, যায় দিয়ে কি ওর অবস্থা খারাপ। মাদক যেটা হয় এটা কিছু কিছু লোকেরা করে, যেমন বাথরুমের কোনায় মানা করি তারপরও শোনে না। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। আমি গাড়ি চালাইতেছি, মিরপুরতে সিরিয়াল লয়ে গেছি, বিরুলিয়া ব্রিজের গোড়া পর্যন্ত গেছি। পর এর ভিতরে আমার স্বাস্থ্য ভাই দেশের থেকে ফোন দিছে চৌকিদার, কই তুই? আমি তো গাড়ি চালাই। কয় সদরঘাট, তোর পোলার খবর শুনছো? আমি কই না। তোর পোলার লাগে বলে গ্যাঞ্জাম হয়েছে, হ্যাঁ মার্কেটে তোর পোলার বলে কোপাইছে। আইসা তো শুনি যে আমার ছেলে নাই। আমাদের দাবি হয়েছে ভাই যেটা সুস্থ তদন্ত করে সুস্থ বিচার, আর আমরা এই বিচারটা চাই। এদিকে ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে 10 জনকে আটকের পর পুলিশ জানিয়েছে দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমরা এই ঘটনা সংক্রান্তে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে আমরা 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনছি। আমাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদ শেষে যাচাই বাছাই পূর্বক আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয়রা জানান, রোববার ভোরে রাঙামাটি থেকে যাত্রী নিয়ে কুতুবছড়ি বাজারের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় গাড়ি। এতে ঘটনাস্থলেই মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তিরঞ্জন মারা যান। আহত 3 জনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তিনিও মারা যান। বর্তমানে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা চিকিৎসাধীন। প্রথম যাইতে নাকি কুত্তা একটা অ্যাক্সিডেন্ট করছে, তখন আবার দ্বিতীয়বারে নাকি ওরা অ্যাক্সিডেন্ট করছে। কুতুবছড়ি বাজারে তারা যাচ্ছে খাসা তরকারি মানে কিনের জন্য, তখন যাওয়ার সময় কিভাবে করে যাচ্ছে মানিকছড়িতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিয়মিত যে কাজগুলো সুরতাল করবো, সুরতালের পরে মামলা রুজু হবে, পোস্টমর্টম ব্যতীত হস্তান্তর করব। সময় সংবাদে আরও থাকছে, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ দখলে নেওয়া যাবে না, তেহরানের নিয়ন্ত্রণেই থাকবে জলপথ, ইরানে আগ্রাসনের জন্য ক্ষমা চাইবে না, সাফ জবাব ট্রাম্পের। হবিগঞ্জে 2.5 শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ এসব ভবনেই চলছে পাঠদান। এতে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দ্রুত সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষক অভিভাবকদের। সংস্কারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। রাশেদ আহমদ খানের তথ্য, আমিনুল ইসলাম আপনের ছবিতে রিপোর্ট। ভবনের ছাদ এবং দেয়ালের অধিকাংশ স্থানে ফাটল, খসে পড়েছে পলেস্তরা। হবিগঞ্জের শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ই এমন পুরনো ও জরাজীর্ণ। দীর্ঘদিন সংস্কার না হয় ভবনের বিভিন্ন অংশ নড়বড়ে। আতঙ্ক নিয়েই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এ অবস্থায় দ্রুত সংস্কার কাজ শুরু না করলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা শিক্ষক ও অভিভাবকদের। স্কুল ভাঙার কারণে আমরা ঠিকমতো পড়তে পারি না, বারান্দাতে পড়তে খুব কষ্ট হচ্ছে, গরম ও লাগছে। আমাদের স্কুলে আসতে ভয় করে, হঠাৎ স্কুল ভেঙে না পড়ে। বিদ্যালয় ভাঙার কারণে অনেক ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে না, অভিভাবকরাও তাদের বাচ্চাদের আমাদের বিদ্যালয়ে পাঠাতে চায় না। বিদ্যালয়গুলো সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। PDP 5 থেকে এই সকল বিদ্যালয় সহ আরো অন্যান্য যেসব বিদ্যালয়ে ভবন এবং শ্রেণীকক্ষ নির্মাণ দরকার, সেগুলো নির্মাণের জন্য আমরা অলরেডি ঊর্ধ্বতন অফিসে আমরা তালিকা প্রেরণ করেছি। জেলায় 1052টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে অন্তত 259টি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, আর অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত 20টি। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন সময় সংবাদ। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বেহাল জামালপুর পৌরসভার রাস্তাও। বাড়ছে জনভোগান্তি ও দুর্ঘটনা। বর্ষার অজুহাতে কর্তৃপক্ষ বলছে সড়ক সংস্কারে বরাদ্দ পেলেই শুরু করা হবে কাজ।
জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত, বিভিন্ন অংশে জমে আছে পানি। জামালপুর পৌরসভার কয়েকটি সড়কের এমন দশা। শহরের প্রাণকেন্দ্র মিয়াবাড়ি, ইকবালপুর, ডাকপাড়া, বিসিক শিল্পনগরী সহ অন্তত অর্ধশত সড়ক এখন খানাখন্দে ভরা। ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগে বাসিন্দারা, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তা সংস্কারের উদ্যোগ চোখে পড়েনি। মানুষে এই রুটে যাওয়ার খুব কষ্ট, খুবই সমস্যা। পলাশগড়ের শেষ মাথায় যে রাস্তা ভাঙাটা আপনারা দেখতে পারতেছেন, এটা আপনার দীর্ঘদিনের দুর্দশার কারণ। মানুষের কাছে শুনি যে রাস্তা টেন্ডার হয়, এই কাজগুলো অন্য বাইরে নিয়ে যায়, প্রতিকার পাচ্ছি না এবং এদিক দিয়ে কোনো মালামাল বহন করা যাইতেছে না। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত সড়কগুলো ইতিমধ্যে পরিদর্শন করে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। বড় বড় যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এখন এই মুহূর্তে মেরামত করা সম্ভব নয়, ওই সমস্ত রাস্তাগুলো আমরা এস্টিমেট করে মিনিস্ট্রিতে পাঠানো হচ্ছে। যদি মিনিস্ট্রি থেকে আমরা ফান্ড পাই, তাহলে দ্রুত ওই রাস্তাগুলো আমরা সমাধান করব। জামালপুর পৌরসভার 12টি ওয়ার্ডের অধিকাংশ সড়কই নাজুক। সময় সংবাদ, জামালপুর। 8 বছর পর সিলেটে ফিরছে বিদেশি এয়ারলাইন্স। 1 সেপ্টেম্বর থেকে সিলেট মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চালু করছে ওমান ভিত্তিক সালাম এয়ার। এতে প্রবাসীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতে তৈরি হবে নতুন সম্ভাবনা। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় 8 বছর পর সিলেটের আকাশপথে ফিরছে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। এতে উচ্ছ্বসিত প্রবাসীরা। 2015 সালে ফ্লাই দুবাইয়ের মাধ্যমে সিলেটে বিদেশি এয়ারলাইন্সের যাত্রা শুরু হলেও 2018 সালে বন্ধ হয়ে যায়। অবশেষে আগামী 1 সেপ্টেম্বর থেকে আবারও উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। সিলেট মাস্কাট রুটে সপ্তাহের শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ওমান ভিত্তিক সালাম এয়ার। এতে যাত্রীদের সময় ও খরচ দুটোই কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনেক সময় ট্রানজিট থাকতো, গ্যাদারিং থাকতো, অনেক ঝামেলা থাকতো। এখন যেহেতু সিলেট সরাসরি ফ্লাইট শুরু হয়েছে, এতে আমরা সিলেটবাসী খুবই আনন্দিত, আমরা প্রবাসীরা বিশেষ করে আনন্দিত। ভোগান্তি কমবে, যাত্রা খরচ কমবে। সিলেট থেকে মাস্কাট ডিরেক্ট ফ্লাইট অপারেট করছি আমরা। মাস্কাট হাব, সেখান থেকে 40টিরও বেশি সংখ্যক গন্তব্যে আমাদের ফ্লাইট অপারেট করছে। এটা সফল হলে কিন্তু পরবর্তীতে ইউরোপের বা আমেরিকা বা কানাডা এই এয়ারলাইন্সগুলো এখানে আসার জন্যই হবে। এদিকে নতুন ফ্লাইট পরিচালনায় প্রস্তুত উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আর যাত্রী হয়রানির শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর। সিলেট থেকে লন্ডন ফ্লাইট অপারেশন হয় এবং লন্ডন ফ্লাইটের জন্য সেন্সিটিভ বেশ কিছু সিকিউরিটি আপগ্রেডেশন, সিকিউরিটি অ্যাক্টিভিটি লাগে। আমরা সেই সিকিউরিটি অ্যাক্টিভিটি পালনে অভ্যস্ত। সেখানে মাস্কাট ফ্লাইটের জন্য আলাদা করে কোনো আয়োজনের প্রয়োজন হবে না। কি হয়রানি হচ্ছে সেটা যদি যথাযথ কর্তৃপক্ষ, এখন অ্যাটলিস্ট সরকার যেহেতু আমরা আছি, আমি মন্ত্রণালয়ে না থাকলেও আমি সিলেটের সন্তান হিসাবে এরকম যদি কিছু স্পেসিফিক ডকুমেন্টারি এভিডেন্স থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ। বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে 24টি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার। এর মধ্যে চট্টগ্রাম থেকে 14টি, ঢাকা থেকে 7টি এবং সিলেট থেকে থাকবে 3টি ফ্লাইট। ধারাবাহিকভাবে বিদেশি এয়ারলাইন্স ও নতুন রুট যুক্ত হলে সিলেটকে একটি কার্যকর আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও আরও শক্তিশালী হবে, এমনটাই প্রত্যাশা সকলের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, তেহরানের নিয়ন্ত্রণেই থাকবে এই জলপথ। এদিকে জ্বালানির দাম বাড়লেও ইরানে আগ্রাসনের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ H.W. বুশ মোতায়েন করেছে ওয়াশিংটন। সম্প্রতি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল ঘোষণার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তার দাবি, সামাজিক মাধ্যমে দেয়া পোস্ট, বিমানবাহী রণতরী কিংবা কোনো আদেশ দিয়ে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়। ইরানের নিয়ন্ত্রণে এই জলপথ খোলা ও বন্ধ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হরমুজ প্রণালীর বর্তমান অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। দেশটি
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, ইরানে হামলা শুরুর আগ পর্যন্ত এই জলপথে কোনো সমস্যা ছিল না। একই সুরে কথা বলে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, মার্কিন অবরোধে ইরানের বন্দর ও তেল রফতানি কার্যত আটকে যাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে। আর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তান ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান প্রদান করলেও তা সরাসরি আলোচনা নয়। ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের কারণে মার্কিন নাগরিকদের ওপর পড়া আর্থিক চাপ ও জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়কে সামান্য বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ চালানোর জন্য তিনি কখনোই ক্ষমা চাইবেন না। এদিকে যুদ্ধের সময় নিখোঁজ 3 ইরানি পাইলটকে কাতার জীবিত আটক করেছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান কমিটির প্রধানের চিঠি অনুযায়ী মার্চে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার মিশনে যাওয়া 2টি Su-24 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তাদের আটক করা হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আরব সাগরে USS জর্জ H.W. বুশ বিমানবাহী রণতরী মোতায়েনের ছবি প্রকাশ করেছে সেন্ট্রাল কমান্ড। এর আগে দীর্ঘ সময় ধরে USS আব্রাহাম লিঙ্কন মোতায়েন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। তীব্র তাপপ্রবাহ খরায় ভয়াবহ দাবানল মোকাবেলায় হিমশিম খাচ্ছে ইউরোপ। ক্রোয়েশিয়ার প্রাণহানি বেড়েই চলেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে হাজারের বেশি মানুষকে। বেলজিয়ামে ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পড়েছে 1600 হেক্টর বনভূমি। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক। স্পেনের আগুনের সম্প্রসার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। দাবানলের ভয়াবহতায় পড়ছে ইউরোপের বিভিন্ন অঞ্চল। ক্রোয়েশিয়ার দালমাতিয়া অঞ্চলে প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া আগুন আছড়ে পড়ে পর্যটন শহর ওমিশে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1200 মানুষকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী ও জরুরি সেবার কর্মীরা। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক। লুগলন এলাকার দাবানলে পুড়েছে প্রায় হাজার হাজার হেক্টর এলাকা। সরিয়ে নেওয়া হয়েছে 650 জনকে। আগুন নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া থেকে পাঠানো হয়েছে চিনুক দমকল হেলিকপ্টার ও বেল 412। প্রায় 30 জন কর্মী সহ এই 2টি উড়োজাহাজ সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ফরাসি কর্তৃপক্ষকে সহায়তা করবে। বেলজিয়ামেও ভয়াবহ রেকর্ড করেছে দাবানল। দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক সংরক্ষণ এলাকা হাইফেন্সে আগুনে পুড়েছে প্রায় 1600 হেক্টর এলাকা। এটিই দেশটির ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ বিভিন্ন এলাকার প্রায় শত শত দমকল কর্মী পালাক্রমে কাজ করছেন। পানি ছিটিয়ে আগুনের বিস্তার ঠেকাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর 4টি ফায়ার ইঞ্জিন। স্পেনের হুয়েলভা ও সেভিয়া প্রদেশে ছড়িয়ে পড়া দাবানলে আক্রান্ত হয়েছে 38,000 হেক্টরের বেশি এলাকা। আগুন নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন প্রায় 700 দমকল কর্মী। ইউরোপের বিভিন্ন দেশে চলতি গ্রীষ্মে একের পর এক তাপপ্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ খরা। বিজ্ঞানীদের মতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া আরও ঘন ঘন তৈরি হচ্ছে, যা দাবানলকে দ্রুত ছড়িয়ে পড়তে এবং দীর্ঘস্থায়ী হতে সহায়তা করছে। ফ্রান্স, স্পেন ও গ্রিসের পাশাপাশি বলকান অঞ্চলও এবছর একাধিক তাপপ্রবাহের মুখে পড়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্টের খবর। ডারউইনে মেহেদী হাসান মিরাজ ম্যাজিকে দিশাহারা অস্ট্রেলিয়া। লাল সবুজ অলরাউন্ডারের 5 উইকেটে দ্বিতীয় ইনিংসে 284 রানে অল আউট অজিরা। 57 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 34 রান। 4 উইকেটে 161 রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া হোঁচট খায়। শুরুতে স্কোরবোর্ডে মাত্র 17 রান যোগ করে পঞ্চম উইকেট হারায় তারা। লিটন দাসের ক্যাচ বানিয়ে অ্যালেক্স ক্যারিকে ফেরান মিরাজ। এরপর রীতিমতো অজিদের ঘাড়ে চেপে বসেন ডানহাতিয়া স্পিনার। 193 রানে ওয়েবস্টারকে সরাসরি বোল্ড করেন তিনি। এর পরপরই অধিনায়ক প্যাট কামিন্স মিরাজের চতুর্থ শিকারে পরিণত হলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে উদ্ধার করে লিডে আনেন ক্যামেরন গ্রিন। তাকে আউট করেন হাসান মাহমুদ। এর আগে মিচেল স্টার্কের উইকেট তুলে নেন তাসকিন। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, ইতিহাস থেকে মাত্র 23 রান দূরে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিততে যাচ্ছে টিম টাইগার্স। আর মাত্র 23টি রান লাগে, একটা উইকেটের পতন হয়েছে, তবে অস্ট্রেলিয়ার দম্ভ কিন্তু গুড়িয়ে দিয়েছে। আমরা আসলে কথা বলছিলাম অস্ট্রেলিয়ান সাংবাদিক সমর্থকদের সঙ্গে, তারা আসলে একেবারে কথা বলার মতো
অবস্থায় নেই, অনেকেই লজ্জা পাচ্ছেন কথা বলতে, কারণ এর আগে ম্যাচ শুরু হওয়ার আগে যেভাবে কথা বলেছেন, একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে আসলে বলছিলেন যে বাংলাদেশ দলের ক্রিকেটার কে কে আছে তাদের নাম জানার কোনো দরকার নেই, 2-1 দিনের মধ্যে ম্যাচ আমরা জিতে যাব। ওই সাংবাদিক কিন্তু আজকে ম্যাচ কভার করতে এসেছেন এবং কি তিনি তারপরে আর একটা পডকাস্ট করেছেন এবং কি যেখানে দাঁড়িয়েছিলেন পেছনে সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিলেন এবং সমুদ্রে কুমির আছে এবং তিনি বলছিলেন যে আমি ঝাঁপ দিতে চাই এই কুমিরের সমুদ্রে, কারণ অস্ট্রেলিয়া এই রকম পারফর্ম করতে পারে বাংলাদেশের বিপক্ষে কোনোভাবেই তিনি মানতে পারছেন না, কল্পনাও করেননি। একই অবস্থা আসলে এই সমর্থকদের মাঝেও রয়েছে, আমরা আসলে দেখতে পাচ্ছি এবং কি মাঠটা একেবারে খালি, বাংলাদেশের দখলে, লাল সবুজের দখলে এই ডারউইন এবং মারারা ক্রিকেট গ্রাউন্ড। এইখানে উৎসবটা কিছুক্ষণের পরেই শুরু হবে, কারণ আমরা দেখেছি বেশ কিছু দর্শক রয়েছে, যেহেতু রবিবার আজকে ছুটির দিন, নর্মালি রবিবার হওয়ার কারণে অনেক বেশি দর্শক হওয়ার কথা ছিল, তবে অস্ট্রেলিয়ান যারা সমর্থক রয়েছে তারা আসলে 3 দিনের টিকিট সংগ্রহ করেছেন এবং কি আমরা যেটা দেখেছি যে ভিআইপি লাউঞ্জ যেটা থাকে ক্রিকেট মাঠে, যেখানে সাবেক ক্রিকেটার, কর্মকর্তা বা গণ্যমান্য ব্যক্তি যারা থাকেন এই সিটির, তারা এসে ম্যাচ দেখছিল 3 দিন। এত বেশি ক্রাউড ছিল, সারাক্ষণ তারা চিয়ার আপ করেছে, কিন্তু আজকের দিনে একেবারে খালি পড়ে আছে তাদের সেই ভিআইপি লাউঞ্জ। এবং কি বাংলাদেশের যারা দর্শক রয়েছেন, লাল সবুজের সমর্থক যারা প্রবাসী রয়েছেন এখানকার, ডারউইনের, ইভেন অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেটে যারা রয়েছেন, ইতিহাসের সাক্ষী হতে কিন্তু তারা এখানে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা বাংলাদেশ দলের জয়টা নিশ্চিতও হয়ে যাবে। তো ডারউইন থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম অস্ট্রেলিয়ার ডারউইন থেকে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মগুরুদের মাসিক ভাতা প্রদান সহ অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। জেলায় উৎসবের আমেজ। পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত গ্যাস। দুর্ভোগে চালক ও যাত্রীরা। লোডশেডিং এর প্রভাব শিল্প কারখানায় ব্যাহত উৎপাদন। এবং ডারউইনে মিরাজ ম্যাজিকে দিশাহারা অস্ট্রেলিয়া। লাল সবুজ অলরাউন্ডারের 5 উইকেটে 284 রানে অল আউট অজিরা। 57 রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের কাছে বাংলাদেশ। এই ছিল সময় সংবাদ। এরপরে সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মনির। এই সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।